স্বাগতম, নমস্কার। আজ বৃহস্পতিবার, দেখতে দেখতে জুলাই মাসটাও শেষ হতে চলল। শ্রাবণ মাস এসে গেছে যদিও, তো জুলাইয়ের আজকে 30 তারিখ আমরা হাজির। এবং আমাদের আলোচ্য বিষয়টা আজকে রাখতে চাইছে অগাস্ট মাসটা কেমন যাবে, নাকি অগাস্ট মাস থেকে বাকি বছরটা কেমন যাবে, কোনো ঝঞ্ঝাট শঙ্কা ইত্যাদি আছে নাকি। তার কারণ নানান রকম নাটকীয়তায় ভরা এই জুলাই মাস অবধি গেছে। আগে তো আমাদের জুলাইয়ে নতুন মানে সেশন বলুন, সিজন বলুন শুরু হতো, আর স্কুল কলেজেও নতুন সেশনটা শুরু হয়। তো সেটা হোক, সকলের ভালো হোক, সকলের ভালো কামনা করে আমরা এবার এই জুলাইয়ের পর থেকে মানে অগাস্ট, ভুলে গেলে চলবে না, অগাস্ট মাসে আমাদের স্বাধীনতা দিবস, আমাদের সবচাইতে গর্বের দিন। তো এই সমস্ত নিয়ে আর কি, তার মধ্যে দুর্গা পুজো পড়ে যাবে, কালী পুজো পড়বে, লক্ষ্মী পুজো পড়বে, সব কিছুই থাকবে। কেমন চলবে আপ টু ডিসেম্বর তার একটা কারিকুলাম অনুযায়ী একটা প্ল্যানিং করে এনেছেন শ্রীময়ী, তার মুখ থেকেই শুনবো। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের। শ্রাবণ মাস চলছে, শিবের মাস, অনেকেই উপোস করছেন, তীর্থস্থানে যাচ্ছেন, ব্রত রাখছেন। তো তার কিছু উপাচারের আমি বলেছিলাম সোমবার দিন অনুষ্ঠানে। আজকে বরং মানে যেভাবে আমাদের মানে ঘটনা বহুল মাসগুলো গেল, অর্থাৎ প্রথম 6 মাস, তো পরবর্তী 6 মাস মানে সপ্তম মাসের শেষে এসে বলছি যে বাকি যে 5টা মাস রয়েছে সেটা কেমন যাবে দিদি, এটা অনেকেই আপনারা জানতে চেয়েছেন। তো তার মধ্যে বলি যে কেমন যাবে সেটার জন্য গ্রহ সঞ্চারের একটা বড় ভূমিকা রয়েছে। শনি বক্রী হয়ে গেছে, আপনারা অনেকেই জানেন, সিটিভেনের মানে অভিজ্ঞ দর্শক বিভিন্ন প্রোগ্রাম থেকে আপনারা জানেন। তো এই বক্রীটা থাকবে হচ্ছে 11ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ বছরের প্রায় শেষ অবধি। মানে শেষ মাস 11 তারিখ থেকে তিনি আবার মার্গী গতিতে ফিরবেন। তো এইবারে যেটা হচ্ছে যে এই যে শনির বক্র দৃষ্টি, এটা আমাদের ন্যাচারালি তিনি সব রাশির ওপরেই তার দৃষ্টি দেবেন। সবাই কি এফেক্টেড হবেন, না কেউ বেশি হবেন, কেউ কম হবেন? আচ্ছা, শনি কি শুধুই কষ্ট দেন, ভালো কি কিছু দেন না? আমরা বরং চলে যাই প্রসন্দা। আমি জগন্নাথের মাসি সম্পর্কে বলে গেছিলাম, অনেকেই বলেছে যে দিদি আপনার মুখ থেকে এইরকম কিছু টপিক আমরা শুনতে চাই। বলুন। হ্যাঁ, তো শনি নিয়ে যেটা বক্তব্য সেটা হচ্ছে মানে যে গাথা রয়েছে, পৌরাণিক গাথা, যে আমাদের দেশে একসময় মহারাজা হরিশ্চন্দ্র বলে একজন সত্যনিষ্ঠ এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন। তিনি, তার ওপর শনি একসময় কুপিত হন এবং তিনি তার পরীক্ষা নিতে শুরু করেন, এবং সঙ্গে ছিলেন ঋষি বিশ্বামিত্র। তা তিনি খুব দানবীর ছিলেন, এবং শনি এই যে মানে 7.5 সেটার মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন। তাই 7.5 নামক জিনিসটি হচ্ছে আড়াই 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 3টে ভাগে বিভক্ত, এক একটি ভাগকে বলা হয় ঢাইয়া। তো প্রথম ঢাইয়া যখন আসে রাজা হরিশ্চন্দ্রের ওপরে, তিনি তার রাজত্ব, তার রাজ্য সম্পদ সমস্ত হারান। দ্বিতীয় ফেজে কিন্তু তখনও তিনি তার নিষ্ঠা এবং ধর্মপথে চলা তিনি ছাড়েননি। দ্বিতীয় ফেজটা যখন এলো, সবথেকে মারাত্মক অংশ ঢাইয়ার, তখন তিনি তার স্ত্রী এবং পুত্রকে হারান। স্ত্রী জীবিত ছিলেন কিন্তু তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, এবং তার পুত্র মারা যায়। রাজা হরিশ্চন্দ্র সেই সময় বলা হতো শশাগড়া পৃথিবীর রাজা, তিনি শেষ পর্যন্ত বেনারসে অর্থাৎ কাশীতে মণিকর্ণিকার ঘাটে ডোমের কাজ করে নিজের পুত্রের সংস্কার মানে দাহ সংস্কার যেটা বলা হয় সেইটা করতে বাধ্য হয়েছিলেন। ভাবা যায়, বলে না আজ যে রাজা কাল সে ফকির, ভাগ্যচক্র কিন্তু ঘুরতে থাকে। তো এই যে ব্যাপার, শেষ পর্যন্ত শনি দেবতা সন্তুষ্ট হয়ে তাকে তার রাজ্যপাট, স্ত্রী সন্তান সমস্ত ফিরিয়ে দেন। তো এইটা হচ্ছে আমাদের পৌরাণিক গাথা। কি এমন ঘটেছিল রাজা হরিশ্চন্দ্রের সাথে, না সেই 7.5 এবং ঢাইয়ার মধ্যে দিয়ে তিনি গেছিলেন। তো 7.5 মধ্যে দিয়ে এই চলছে এই সময় মেষ রাশি প্রথম ভাগ, অর্থাৎ ফার্স্ট ঢাইয়া। সেকেন্ড ঢাইয়া শুরু হবে 2027-এর মাঝামাঝি সময়, এবং তারপরেরটা বলছি মিডলের পড়তে চলেছে মীন রাশির। সেকেন্ড ফেজটা চলছে মীন রাশির, এবং শেষ ফেজটা, লাস্ট ফেজটা চলছে কুম্ভ রাশির। 3টে ঘরকে নিয়ে তার 7.5 বছরের যে পরিক্রমা সেটা চলছে। মেষ রাশির জাতক জাতিকারা এমনিতে তো বক্র দৃষ্টির আন্ডারে রয়েছেন, তার মানে পড়ছে,
এবং অলরেডি তারা কিন্তু 7.5-র মধ্যে আছেন। সুতরাং রাস্তাঘাট চলাফেরা সাবধানে, এবং শনি যেহেতু আমাদের নিম্নাঙ্গের অর্থাৎ কোমরের তলা থেকে বাকি পোর্শনটা পা পর্যন্ত কারক এবং হাড়েরও কারক, সুতরাং যারা বাইক চালান, ড্রাইভ করেন, খুব সাবধানে কিন্তু আপনারা চলাফেরা করেন। এটা জেনারেল বলছি আমি, তারপরে অবশ্যই আমি ট্যারো কার্ডসের আমি আসবো। এবং দুটি রাশির কিন্তু ঢাইয়া চলছে, একটি হচ্ছে সিংহ রাশি যেটাকে বলে অষ্টকা, ওই ঢাইয়া চলছে, এবং দ্বিতীয়টি ধনু রাশি যেটাকে বলে কান্টাকা অর্থাৎ কণ্টক চলছে। সুতরাং এই দুটি রাশির মানুষ কিন্তু খুব সাবধানে থাকবেন। অ্যাক্সিডেন্টাল কিছু, ম্যারেজ সেক্টরে গণ্ডগোল, জ্ঞাতি বিরোধ, কোর্ট ইত্যাদি কিন্তু হতে পারে। শনি থাকেন কিন্তু তাকে বলা হয় ন্যায়দাতা, দণ্ডদাতা, কাজে তার অবস্থান কিন্তু কোর্টে থাকে। তো সুতরাং পারিবারিক বিবাদ যেন এতটাই বেশি না হয় যে সেটা কোর্টের দরজা পর্যন্ত যায়, সেক্ষেত্রে শনির দণ্ড কিন্তু, এবং শনির দণ্ড কিন্তু মানুষকে কারাবাস পর্যন্ত করে। সো বি কেয়ারফুল যে রাশিগুলো রয়েছে। যাই হোক, এবার তাহলে প্রসন্ন আমি রাশিগুলো বরং বলে দিই, পাট করে আমি বলে দিচ্ছি কি ভালো হতে পারে কি খারাপ হতে পারে, এটা বলে, এবং তার থেকে রেহাই কি করে পাবেন সেটাও বলবার আমি চেষ্টা করব। তো ফার্স্টেই চলে আসি মেষ রাশি, যারা এই মুহূর্তে 7.5-তেও রয়েছেন, প্রথম ফেজের মধ্যে রয়েছেন। তো দেখা যাক মেষ রাশির জন্য কি রয়েছে। মেষ রাশির জন্য এতদিন পর্যন্ত কিন্তু খুব একটা খারাপ, মানে ফার্স্ট ফেজটা মেষ রাশি কিন্তু মোটামুটি ভালো যাচ্ছিল এবং এখনও গেছে, কিন্তু সেকেন্ড ফেজ আসার আগে বলছি সাবধান। যারা লোন করেছিলেন তারা কিন্তু লোনটাকে শোধ করে ফেলবার চেষ্টা করুন, নাহলে এটা কিন্তু বহুগুণে বর্ধিত হওয়ার জায়গা রয়েছে। মানে প্রসঙ্গ আমার কাছে বহু মেষ রাশির মানুষ এসছেন যারা ভিসা পাচ্ছিলেন না বা কোনো পোস্ট ডকের জন্য তারা অ্যাপ্লাই করছিলেন, বিদেশে পাচ্ছিলেন না, তারা কিন্তু এর মধ্যে পেয়ে গেছেন। এবং তবে এই বললাম যে পায়ের দিকটা সাবধান, এবং ঋণ থেকেও কিন্তু সাবধান, কারণ ঋণ শোধ করবার জন্যই কিন্তু রাজা হরিশ্চন্দ্রকে শ্মশানে গিয়ে ডোমের কাজ করতে হয়েছিল। তো চলে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জন্য শনির এই বক্রী অবস্থান কি ফলাফল নিয়ে আসবে এবার একটু দেখে নেওয়া যাক। বৃষ রাশির জন্য কিন্তু ফার্স্ট ফেজ কিন্তু শুরু হবে 2000, মানে ঢাইয়া 7.5 আসতে চলেছে, প্রথম ঢাইয়া। তো সুতরাং চ্যারিয়াট ইজ হিয়ার। কেরিয়ারে ভালো মন্দ দুটো অপশানই আসবে, একটু বাছাই করে নেবেন, কারণ শনিদেব কিন্তু তার চলন শুরু করে দিয়েছেন এবং এই মুহূর্তে বক্র দৃষ্টির আন্ডারে আছেন। শনি বাড়ি থেকে লোককে দূরে নিয়ে যায়, নিঃসঙ্গ করে নেয়, একাকী বাস করায়। তা বৃষ রাশির জন্য কিন্তু প্রচুর মানুষ আছেন যারা এই সময়টার মধ্যে যারা বিদেশ কিন্তু যাওয়ার তারা সুযোগটা পাবেন, এটা হচ্ছে বৃষ রাশির জন্য। এরপরে চলে আসব মিথুন রাশিতে। মিথুন রাশির জন্য আমরা দেখে নেব কি রয়েছে কার্ডে। মিথুন রাশির জন্য মিথুন রাশির পরীক্ষা কিন্তু শনিদেব কিন্তু ভালোভাবে নেবেন। হ্যাংম্যান রিভার্স, ঝুলন্ত অবস্থা রয়েছে। অনেক আপনাদের কাজ, মানে যেটা ধরুন মনে করছিলেন সেরে ফেলেছি, যাকে ব্যাপারটা আমার সলভ হয়ে গেল, শেষ মুহূর্তে কিন্তু কাজ আটকাতে পারে, ব্লককে চলে আসতে পারে, এবং গুপ্ত শত্রুতা এটাও কিন্তু হতে পারে, এবং নির্জন বাস হওয়ার মতো মানসিকতা, অর্থাৎ ম্যারিটাল সেক্টরে কিন্তু অনেকের কিন্তু সেপারেশন ইত্যাদি কিন্তু হওয়ার জায়গা রয়েছে। বি কেয়ারফুল মিথুন রাশি। চলে আসব পরবর্তী রাশি কর্কট রাশি, দেখে নেওয়া যাক কর্কট রাশির জন্য এই শনির বক্র দৃষ্টি তাদের উপর কি প্রভাব ফেলবে। আপনি ইতিবাচক এবং নেতিবাচক দুটোই বলছি, কারণ শুধুই যে খারাপ, হ্যাঁ দুটোই যে খারাপ হবে, কারণ বৃষ রাশির জন্য খারাপই বলেন না, বৃষ রাশি যেমন বললাম বিদেশ যাত্রাটা হওয়ার জায়গা আছে এই সময়টা, হ্যাঁ এই সময়টা বক্র দৃষ্টির মধ্যে, কারণ শনির মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে আপনার বাড়ি এবং পরিবার থেকে দূরে নিয়ে যাওয়া। তো সেক্ষেত্রে বৃষ রাশিকে একটু বেশি দূরে নিয়ে যেতে পারেন, যেটা হচ্ছে বিদেশ। যেমন কর্কট রাশির জন্য রয়েছে, কর্কট রাশির জন্য এখানে রয়েছে দ্য স্টার। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের যেটা করছেন, যে কাজটা করছেন সেটাতে আরেকটু মনোযোগী হওয়া দরকার, সেক্ষেত্রে সফলতা রয়েছে। এবং অনেকের কিন্তু সংস্থা পরিবর্তন হতে পারে, যারা চাকরি বাকরি করছেন, হতে পারে বেটার অফার পেলেন, বা এখানে কারোর সাথে হয়তো মনোমালিন্য হলে আপনি ভাবলেন এখানে আমি আর জব করবোই না, আমি অন্য জায়গাতে অ্যাপ্লাই করি। তো এক্ষেত্রে দুটো অপশানই রয়েছে, যে আপনি চাকরি ছেড়ে বিজনেসে হাত দিলেন সেরকম অপশান রয়েছে,
বা সেখান থেকে অন্য জায়গাতে জয়েন করতে পারেন, সেই জায়গাটাও রয়েছে। এরপর কর্কটের পর চলে আসব সিংহ। এইমাত্র যেটা বলছিলাম যে সেক্ষেত্রে শনির ঢাইয়া কিন্তু চলছে। তো সুতরাং ঢাইয়া চলাকালীন বক্র দৃষ্টি পড়ছে। আমি ব্যক্তিগতভাবে প্রচুর মানে সিংহ রাশিকে জানি যাদের কিন্তু অপারেশন হয়েছে বা অপারেশনের মানে একদম মানে বলে না কাগার পর একদম দোরগোড়ায় যারা দাঁড়িয়ে রয়েছেন, এই জায়গাটা কিন্তু রয়েছে। সিংহ রাশির জন্য একটু কিন্তু সাবধানে চলবার মতো সময়, কারণটা আমি বলেই দিলাম যে শনি কিন্তু ড্যামেজ দেয় আমাদের লোয়ার পোর্শনে এবং হাড়ের জায়গাটা। কিন্তু তা সত্ত্বেও বলবো যে তারা কিন্তু যদি স্টক মার্কেট ইত্যাদিতে ইনভেস্ট করেন একটু বুঝে শুনে, হঠাৎ করে কিন্তু শুরুটা আপনাদের কিন্তু লাভ দিতে পারে। তো সুতরাং ইয়েস, ম্যাজিশিয়ান ইজ হিয়ার। সুতরাং সিংহ রাশি যদি এই সময়টা মানে প্রথম দিকটায় যদি মানে সবে সবে চলছে, তো সুতরাং এই জায়গাটা সিংহ রাশির হতে পারে। কিন্তু প্রচুর মানুষ রয়েছে ধরুন আপনার কর্মক্ষেত্রে কিংবা আপনার পরিচিত সার্কেলে যারা কিন্তু আপনার খুব একটা ভালো চায় না, তো সেক্ষেত্রে দুর্নামের শিকার কিন্তু হতে পারেন এবং যে কাজ করেননি তার অপবাদ কিন্তু লাগতে পারে। সুতরাং সিংহ রাশিকেও বলবো অত্যন্ত কেয়ারফুল থাকাটা দরকার। এরপর কন্যা রাশি যার হচ্ছে এই মুহূর্তে শুক্র যার নিচস্থ হয়ে রয়েছে, দেখে নেওয়া যাক। শুক্র শনি তো বন্ধু, তো সুতরাং শনি তাকে কি দিতে পারেন, কন্যা রাশি কি দিতে চলেছেন এই বক্র দৃষ্টির মধ্যে, কন্যা রাশি কি করতে পারে, কি প্রভাব পড়তে পারে। তো কন্যা রাশির জন্য অর্থনৈতিক ভালো, কিন্তু শুক্র কন্যা রাশিকে ড্যামেজ দিতে পারেন এবং একই সঙ্গে শনিরও এখানে দৃষ্টিটা পড়বে। তার যে বক্র দৃষ্টির প্রভাবে কন্যা রাশির ম্যারিটাল সেক্টর কিন্তু ভয়ঙ্করভাবে ব্যাহত হবে। তো সবারই যে ডিভোর্স হয়ে যাবে এরকম না, কিন্তু প্রচুর অশান্তি হবে আর কি, অশান্তি হতে পারে। এবং শুধু অশান্তির কারণেই যে মানুষের ডিস্টেন্স বাড়ে তা নয় প্রসুন্দা, অনেকের মানে কন্যা রাশির পুরুষ যারা রয়েছেন তাদের হয়তো স্ত্রীর শরীর স্বাস্থ্য মারাত্মকভাবে খারাপ হতে পারে, হসপিটালাইজড হতে পারেন। বা একইভাবে কন্যা রাশি যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের কিন্তু স্বামীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বড় চিন্তার জায়গা রয়েছে। তো সুতরাং একটুখানি এই জায়গাগুলো আগে থাকতে সচেতন হওয়া দরকার, উচিত। তাহলে হবে কি, ওই বলে না যে পা কাটা যেত মচকানোর ওপর দিয়ে বেরিয়ে গেল, সঠিক সময় প্রতিকার কিন্তু করে নেওয়া উচিত। তাহলে ওই ঝড়ঝাপটার হাত থেকে যেরকম আমরা বৃষ্টির দিনে ছাতা বা রেইনকোট নিয়ে বেরোচ্ছি এরকম। তো এবার হচ্ছে তুলা রাশি, দেখে নেওয়া যাক তুলা রাশির জন্য শনির বক্র দৃষ্টিতে তুলা রাশির কি হতে পারে। তুলা রাশির জন্য তুলা রাশিটা বরং আমি তুলনায় বেটার একটুখানি দেখতে পাচ্ছি। তুলা রাশির কিন্তু হঠাৎ করে জীবনে লাভ হতে পারে, লাভের জায়গায় রয়েছে, অ্যানসেস্টারাল প্রপার্টি থেকে লাভ হতে পারে, বুঝতেই পারছেন বড় অঙ্কের লাভ হতে পারে। এবং হঠাৎ করে লাইফে কিন্তু প্রেম চলে আসতে পারে, তবে একটু দেখে শুনে প্রেম করবেন, কারণ শুক্রের দৃষ্টি একরকম শনির দৃষ্টি আরেক রকম। তো যাই হোক, সেটা যাতে লাস্টিং করে বা সেটা আপনার জীবনে মানে ভালো পসিবিলিটি নিয়ে আসে সেরকম হওয়াটাই বাঞ্ছনীয়। যাই হোক, তুলা রাশির অতটা সতর্কতা প্রয়োজন নেই, মোটের ওপর ভালো। এরপর চলে আসব বৃশ্চিক, মঙ্গলের ঘর বৃশ্চিক রাশি, সেখানে শনির বক্র দৃষ্টি চলছে। দেখা যাক বৃশ্চিকের জন্য কি রয়েছে। বৃশ্চিকের জন্য ভালো খবর শোনাতে পারলাম না, দ্য ডেভিল ইজ হিয়ার। শরীরটা নিয়ে কিন্তু বড়ই সাবধানে থাকতে হবে, বিশেষ করে লিভার এবং পাকস্থলী, মানে লিভারটাই বোধহয় পাকস্থলী। যাই হোক, মোট কথা লোয়ার অ্যাবডোমেন এবং অ্যাবডোমিনাল হেলথ নিয়ে কিন্তু সতর্ক থাকবেন। পেটের স্বাস্থ্য, হজম এবং পরিপাক ঘটিত প্রবলেম আসতে পারে, একই সাথে হতে পারে হৃদয় ভঙ্গ। বি ভেরি কেয়ারফুল। এবং একই সাথে সাথে যারা হার্ট, একটু বয়স্ক মানুষ, হার্টের পেশেন্ট রয়েছেন, মানে প্লিজ তারা ডক্টর কনসাল্ট কিন্তু সময় থাকতে করবেন, এটা করে নেওয়াটা দরকার, কারণ এখানে কিন্তু বড় সতর্কতা রয়েছে। এবং যারা নেশাসক্ত মানুষজন তাদেরকেও বলবো এই রাশি লগ্নের মধ্যে যারা আছেন একটু কন্ট্রোলে থাকুন প্লিজ। বৃশ্চিকের পর ধনু, যাদের কন্টক চলছে, ঢাইয়ার কন্টক চলছে,
ফার্স্টের দিকটা তো ভালো দেখতে পাওয়া যায়, হঠাৎ করে অর্থ লাভ দেখতে পাওয়া যাচ্ছে ধনুর, কিন্তু কোনো মানে এমন রিলেশনশিপে ফেসে যেতে পারেন যেটা আপনাকে ড্যামেজ দিতে পারে। বি ভেরি কেয়ারফুল ধনু। অর্থাৎ জানতেন না যাকে বিয়ে করেছেন বা যার সাথে রিলেশন রেখেছেন সে যে অলরেডি বিবাহিত বা বিবাহিতা, সেটা হয়তো আপনার কাছে গোপন করে গেছে। মানে এইরকম ঘটনা কিন্তু ঘটে। তো বা জেনে শুনে আপনি একটা মানে অসামাজিক সম্পর্কে যুক্ত হয়ে গেছেন, তো সেই জায়গাটা থেকেও কিন্তু সাবধানে থাকবেন। এইটা পরবর্তীকালে আপনাকে কাঁটার মতো বিঁধবে। জড়িয়ে তো গেলেন যখন, তখন তো খুব ভালো লাগলো, তারপরে বুঝতে পারবেন কাঁটার খোঁচা কাকে বলে, কারণ কন্টক চলছে। ধনুর পর মকর, শেষ দিকে চলে এসেছি, বকরি শনি, আমাদের টাইম অল্প একটু আছে, তাই তো? হ্যাঁ, মকর রাশির জন্য দেখে নেওয়া যাক। মকরের ভালো মন্দ মিশিয়ে 60-40 ভালোর দিকে রয়েছে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন গভর্নমেন্ট সেক্টরে, তাদের কিন্তু চাকরিতে হতে পারে, বা সরকারি জায়গায় অনেকে কন্ট্রাকচুয়াল জব করেন, তো সেক্ষেত্রেও কিন্তু তাদের ওই কন্ট্রাক্টটা পেতে পারেন। কিন্তু ভাই দুর্ঘটনার মানে সম্ভাবনা কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। মকর রাশিকে শনি 7.5 ছেড়ে দিয়েছেন, কিন্তু তাহলে এখন কিন্তু একটু সতর্কতার প্রয়োজন রয়েছে। কুম্ভ, যাদের 7.5 লাস্ট ফেজ চলছে এবং তারা আমার চেম্বারে এসে প্রচুর কাঁদছেন। হ্যাঁ, মানে এত ড্যামেজ গেছে লাস্ট ফেজটা, মানে বলার না, মানে ড্যামেজ চলেছে আর কি, এখনো চলেছে। এখনো ভালো খবর খুব একটা শোনাতে পারলাম না কুম্ভ রাশিকে। আপনার লাইফ থেকে কোনো একটি সম্পর্ক চিরকালের মতো শেষ হয়ে যাবে এবং প্রচুর বিবাদও সেক্ষেত্রে হবে। সো কুম্ভ রাশি, বি ভেরি ভেরি কেয়ারফুল। সৎ পথে থাকুন, ন্যায়ের পথে থাকুন, এবং মানে শনিবার অষ্টদান করলে আপনাদের জন্য ভালো। অষ্টদানটা কি আমি সময় থাকলে বলে দেবো? বলবেন? হ্যাঁ, অবশ্যই বলে দেবো সেক্ষেত্রে। কুম্ভের পর শেষ রাশি মীন রাশি, যার 7.5 একদম মধ্য গগন, সেকেন্ড ফেজটা শুরু হতে যাচ্ছে মীন রাশির জন্য। হ্যাঁ, মায়ের সঙ্গে বিবাদ, মায়ের দিক থেকে ফেভার আসা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে ডিউ টু দিস মানে মানে এই পরিস্থিতির জন্য। কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রটা ভালো, সেখানে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু হঠাৎ আপনাদের কিন্তু বলে না বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়ে যাওয়া, সেই জিনিসটা কিন্তু হতে পারে। আর কিন্তু বাড়ি থেকে দূরে যাওয়ার ইন্ডিকেশন এইটা, অর্থাৎ মিক্সড ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জন্য। তবে মায়ের শরীর স্বাস্থ্য এবং মায়ের সাথে সম্পর্ক দুটোর দিকেই কিন্তু মীন রাশির লোকজন এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনারা গুরুত্ব দিয়ে ভাবুন। কারণ শনি মহারাজ তার পিতার প্রবল বিরোধী, কারণ তার পিতৃদেব সূর্যদেব তার মাকে অবজ্ঞা করেছিলেন। কাজেই মায়ের প্রতি অবজ্ঞা বা মায়ের অপমান বা মাতৃজাতির অপমান শনিদেব কিন্তু কখনো সহ্য করেন না। সুতরাং এগুলো থেকে বিরত থাকবেন, এবং যার মা নেই তিনি অন্তত মাতৃস্থানীয় কোনো মহিলার যেটুকু পারবেন, আপনাকে কি একদম পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে বলছি তা না, কিন্তু চেষ্টা করবেন তাকে অন্তত কিছু দেওয়ার। সেক্ষেত্রে কিন্তু স্যাটার্ন কিন্তু প্রসন্ন হন, এবং তিনি প্রসন্ন হলে আপনাকে অনেক দূর মানে উন্নতি তিনি দিতে পারেন। এই যে শাহরুখ খানের রমরমা সাকসেস, এটা কে দিয়েছে? স্যাটার্ন। 17 বছরের সাকসেস, এই গোল্ডেন টাইম, এটা স্যাটার্নের দান। মানে স্যাটার্ন যখন দেয় তার কোনো লিমিট থাকে না প্রসূনদা। যাই হোক, আমি অষ্টদান নিয়ে বলছিলাম, অষ্টদান সংক্রান্ত আমি একটু বলে দিই যে স্যাটার্ন বা শনিদেব তিনি শুধু মানুষকে দণ্ডিতই করেন না, তিনি পুরস্কৃতও করেন। যেরকম আমি রাজা হরিশ্চন্দ্রের বললাম যে লাস্টে তিনি বলেছিলেন যে হ্যাঁ তুমি ন্যায়পরায়ণ এবং সত্যি সত্যি ধর্মপরায়ণ রাজা। সেটা কি ওই লাস্ট 2.5 বছরে? লাস্টের হ্যাঁ ঢাইয়াটা যখন যাচ্ছে, তো তোমাকে এইবার তোমার রাজ্য তোমার সম্পদ যা কিছু আমি কেড়ে নিয়েছিলাম এবং তোমার পরীক্ষা নিয়েছিলাম, তুমি সফলভাবে উত্তীর্ণ যে নাও, তুমি সমস্ত কিছু ফেরত নাও এবং আরও বেটার তোমার সিচুয়েশন হবে। মানে ওটা উনি ওনার ভাষায় বলেছিলেন। তো এই যে জায়গাগুলো, তাই এইগুলো আমাদের জীবন থেকে শিক্ষা নেওয়া, আমাদের দেশের যে মাইথোলজিক্যাল যে স্টোরিজগুলো বা গাথাগুলো, এগুলো কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। তো এবার অষ্টদানের যেটা মূল, অনেকগুলো দান আছে, আপনারা একটা নোটবুক আর পেন নিয়ে বসে গেলে ভালো হয়। সেখানে আপনারা লিখুন, ফার্স্টে দেবেন হচ্ছে সর্ষের তেল, যেটা হচ্ছে শনিদেবের ভয়ঙ্কর প্রিয়। কতটা দেবেন? 1250 গ্রাম, এটা মিনিমাম। যে কোনো শনিবার দিন 1250 গ্রাম মানে 1 কিলো 250 গ্রাম। আরে বাপরে বাপ, এতগুলো? হ্যাঁ,
কেন শনি সিংনাতে আপনারা অনেকেই দেখেছেন সঞ্জয় দত্ত তার স্ত্রীকে নিয়ে ওই জেল যাত্রার থেকে বেরিয়ে এসে তিনি ওই সে কাষ্ঠখণ্ড যেটাতে উনি ওখানে সিংনাতে পুজো হয় সেখানে তেল ঢালছেন, এবং ওই তেল সারা দিন ভক্তরা ঢালে, তো উনি ওটাতে সন্তুষ্ট হন। তো এইবারে ওটা দিয়ে আসবেন মন্দিরে। দ্বিতীয়টা হচ্ছে মাসকলাই। মাসকলাই আপনারা মুদিখানাতে পেয়ে যাবেন, সুতরাং মাসকলাই বলবেন, বা দশকর্ম ভাণ্ডারেও আপনারা অনেক ক্ষেত্রে মাসকলাই পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে কালো তিল, এবং প্রত্যেকটার পরিমাপ হচ্ছে 1250 গ্রাম। যিনি একান্ত দরিদ্র তার জন্য একটা মানে সব নিয়ম থাকে, নিয়মের একটা ব্যতিক্রম থাকে, এক্সেপশন থাকে, তো সেটা হচ্ছে তিনি অন্তত 125 গ্রাম দেবেন, এবং এই মানসিকটা করে রাখবেন তুমি আমার অবস্থাটা ঠিকঠাক করে দাও আগের মতো, বা তখন আমিও তোমাকে 1200 আমি তোমাকে 1250 গ্রাম করে দেবো, কিন্তু অবস্থা যখন ঘুরে যাবে প্লিজ কিপ দ্য প্রমিসেস, কারণ এটা শ্রীময়ীর বক্তব্য না, কারণ উনি ওপরে থাকেন এবং তিনি ন্যায়াধীশ। আপনি বড়লোক হওয়ার পর যদি সেটা দিতে ভুলে যান তার দায়িত্ব শ্রীময়ী চক্রবর্তী নেবে না। হ্যাঁ, ওই কোপ থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সুতরাং যেটুকু যে ঠাকুরের কাছে, যে ভগবানের কাছে আপনারা কিছু মানে প্রতিশ্রুতি বা মানসিক যাকে বলে যে আমার যদি এটা হয় তাহলে আমি এটা করে দেব, তো সুতরাং সেই জায়গাগুলো কিন্তু আপনারা প্লিজ এটা পালন করবেন। কালো তিল পর্যন্ত বললাম। এরপরে হচ্ছে লোহা দানটা 1250 কি করে করবেন, এটা অনেকের প্রশ্ন, অনেকে করেন আমাকে চেম্বারে এসে। তো সব থেকে সোজা রাস্তা হচ্ছে যে লোহার পেরেক বা লোহার কাঁটা, এটা না ইউপি বা ধরুন উত্তরাখণ্ডে খুব চলে, সেখানে সাধু সন্তরা এই মানে ধরুন পেরেক টেরেক ইত্যাদি দান নেন, এখানে কেউ নেবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা কি করবেন, আমি বলি কি বারের ঠাকুরের মন্দিরে দেখবেন পরিষ্কার করবার জন্য, মোছার জন্য বালতি মগ এগুলোর ব্যবহার হয়, এবং সেটা লোহারই থাকে। তো সেইখানে একটু মাপ করে আপনাদের ওই দোকানটাকে কি বলে, হার্ডওয়্যারে গিয়ে মাপ করে মিনিমাম 1250 গ্রামের বালতি বা মগ দিয়ে আসবেন, এবং পুরোহিত মশাইকে অনুরোধ করে আসবেন যে তিনি যেন ওইটা মানে দিয়ে তার তত্ত্বাবধানে মন্দিরটা। আর সব থেকে ভালো হয় সে যেদিন আপনি যে শনিবার আপনি দানটা করছেন সেই শনিবার আপনি নিজে যদি মন্দিরে একটু জল ঢেলে মুছে দিয়ে আসেন, মানে শনির যে সমস্ত মানে বলে না ক্লেশটা, আমাদের যিনি মানসিক ক্লেশ, শারীরিক ক্লেশ, আর্থিক ক্লেশ দেন, সেইটা অনেক তাড়াতাড়ি সেক্ষেত্রে চলে যায়। আর ওনার সামনে কখনো ইগো দেখাবেন না। আমি এই ফাঁকে আপনাদেরকে অনুষ্ঠান শেষের লগ্নে আমরা জানাই যে আমাদের এই শ্রীময়ী, তিনি কিন্তু শ্রীময়ী চক্রবর্তী পুরস্কৃত হয়েছেন ট্যারো কার্ডের বিশেষজ্ঞ হিসাবে। তার হাতে উঠে এসছে উপহার মানে তিনি প্রশংসিত হয়েছেন, সম্মানিত হয়েছেন, সম্মানপত্র, এবং আই মাস্ট কনগ্র্যাচুলেট হার যে এটা খুব সুন্দর একটা উপহার তিনি পেয়েছেন, এবং সেটা আমাদের পক্ষে ভালো, কারণ তিনি এই জ্যোতিষ চর্চাটি বা তার ট্যারো কার্ডের মাধ্যমে জ্যোতিষ চর্চাটি অসাধারণ পর্বে নিয়ে গেছেন, এবং ট্যারো কার্ডের যে ব্যাপারটা সিটিভিএন একমাত্র উনি করেন, সেটাতে শি ইজ দ্য বেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, মানে বাংলায় সেরা। তো এটা আমাদের মস্ত বড় প্রাপ্তি। থ্যাংক ইউ প্রসন্দা। সময় একদম শেষ, তাহলে বলবো যে কটা দান হলো এগুলো প্লিজ আপনারা লিখে নিন। আর অনেকেই একটা ভুল করেন, বাড়ি থেকে জল নিয়ে গিয়ে ধরুন শিবের মন্দিরে হলো শিবের মাথায় ডালেন, বাড়ির থেকে ঠাকুরের হলে যে কোনো ঠাকুরের মন্দিরে দেন। তাদের বলবো যে যেটুকু সময় রাস্তা থেকে নেবে যখন মন্দিরটিতে যাচ্ছেন জুতোটা ওখানে রেখে যাবেন, খালি পায়ে যাবেন, এবং সকালে নয় সূর্যাস্তের পর বাড়ির ঠাকুরের দান বা বাড়ির ঠাকুরের পুজোটা দেবেন, কারণ সূর্য আর শনির মারাত্মক কনফ্লিক্ট বাবা ছেলে হলেও। সুতরাং শনির দান অলওয়েজ সানডাউনের পরে করবেন, এবং বাড়ি থেকে জল নিয়ে যাবেন না, মানে যাবেন সরি। এবং আরেকটি হচ্ছে যে যা কিছু ফুলমালা থাকবে সেটাও কিন্তু কিনে নিয়ে তারপরে যাবেন, ওখান থেকে নেবেন না। আজকের মতো শেষ করতে হচ্ছে সকলে, হ্যাঁ শেষ করতে হচ্ছে, এবং আমরা ফিরে আসবো সোমবার, আগামী সোমবার লাইভ অনুষ্ঠানে ঠিক দুপুর 1:30। নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকবেন।